বিক্রিয়া তো বুঝি আমরা সবাই, সমস্যা আছে কি অক্সিজেনের সাথে যে কোনো কিছুর বিক্রিয়াগুলোকে আমরা কি বিক্রিয়া বলি? দহন বিক্রিয়া। যেমন অ্যালকেনের দহন বিক্রিয়া যখন আমরা বলবো তাহলে অ্যালকেন গ্রুপের যৌগ যেটাই হোক, যেমন CH4 মিথেন, মিথেনটাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো, বিক্রিয়া করালে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, তৈরি করবে যোগ, তৈরি করবে হচ্ছে H2 পানি, যোগ তৈরি করবে কি বলেন তো? তাপ। কার্বন ডাই অক্সাইড যোগ হচ্ছে পানি, যোগ কি তৈরি করছে? তাপ। বিক্রিয়ার সমতা করতে হবে, কার্বন একটা আছে ঠিক আছে, হাইড্রোজেন কয়টা বাবা? 4টা, এর সামনে কত দিব আমি? 2। আর অক্সিজেন 2 আর 2 4 হচ্ছে, তাহলে সামনে কত দিব? 2। মিথেনের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করি, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যোগ হচ্ছে পানি, যোগ কি বলছি আমরা? তাপ। ঠিক আছে, এটা অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের দহন বিক্রিয়া সাথে যদি আমি ইথেন বোঝাই, C2H6, ইথেনকেও দহন করাবো, ওই একই প্রোডাকশনই তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড হবে, যোগ হচ্ছে H2 পানি হবে, যোগ হবে তাপ হবে। কার্বন ডাই অক্সাইড পানি যোগ হচ্ছে তাপ, ব্যালেন্স করে কার্বন এখানে 2টা আছে না, এর সামনে 2 দিব। হাইড্রোজেন এখানে 6টা আছে না, এর সামনে 3 দিব। সমতা করলে ভালো যে কয় মোল, একই তো উপাদান পাচ্ছি, ব্যালেন্স করবো তখন বোঝা যাবে যে হচ্ছে আসলে আমরা কয় অণু পাচ্ছি। সমতা না করলেও চলবে। তো এখানে অক্সিজেন হচ্ছে 8টা হবে, এখানে 2টা আছে, 7/2 দিব। সমতা করতে হবে, এরকম বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, তাহলে যোগ হচ্ছে তাপ তৈরি করছে, অ্যালকেনের দহন বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে লিখি হচ্ছে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অ্যালকেনের হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো সোজা জিনিস আমরা সবাই পারি। হ্যাঁ, তাহলে প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে একজনের জায়গাটা একজন নিয়ে নিবে, তাই না? প্রতিস্থাপিত হবে। কেমন করে প্রতিস্থাপন হবে? দেখেন একদম সোজা, CH4 মিথেন, এর সাথে ক্লোরিন দিলাম। মনে আছে একটা চেইন বিক্রিয়া ছিল, ইউভি রশ্মি, ওই বিক্রিয়া মনে রাখেন। মিথেনের সাথে ক্লোরিন যুক্ত করেছি, ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া হচ্ছে। তো এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, গিয়ে ওখানে কে যুক্ত হবে? ক্লোরিন। সংকেতটা কেমন হবে? CH3 হবে, Cl হবে, যোগ কি হবে? HCl। তাহলে ওই এখানকার থেকে হাইড্রোজেন চলে গিয়ে এখানে ক্লোরিন যুক্ত হবে না, যে ওটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড বা হচ্ছে ক্লোরোমিথেন। হ্যাঁ, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। এখন দেখেন এগুলা চেইন বিক্রিয়া, যতক্ষণ হাইড্রোজেন সবগুলো না যাবে এতক্ষণ প্রক্রিয়া ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া হতে থাকবে। আমি আবার ইউভি রশ্মি দিলাম, বা বিক্রিয়া চলছে আর কি। এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, গিয়ে হাইড্রোজেন চলে গিয়ে যুক্ত হয়, যেটা তৈরি করবে সেটা হচ্ছে CH2 হবে, Cl2 হবে, যোগ কি হবে? HCl। সেটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এর নাম যেটা বলছে, এর নাম মিথিলিন ক্লোরাইড। কি বলবো? এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এখন দেখেন আরো যদি হয় CH2 Cl2 যোগ ক্লোরিন দেওয়া হয়েছে, ইউভি রশ্মির উপস্থিতি আসছে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে গিয়ে উৎপন্ন করছে ClCl3 যোগ হচ্ছে HCl। এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। নাম কি বলছি? ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, তাই না? ট্রাইক্লোরোমিথেনের সাথে ক্লোরিন যুক্ত করা হচ্ছে। দেখেন এবার আরেকটা হাইড্রোজেন চলে যাবে, চলে গিয়ে তৈরি হবে CCl4 যোগ হচ্ছে HCl। তো দেখেন এখানে মিথেনের সাথে ক্লোরিন যুক্ত করছি, ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি করেছে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম। তারপর হচ্ছে কি তৈরি করেছে? CCl4 কার্বন টেট্রা ক্লোরাইড। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে মিথেনের সাথে ক্লোরিন যুক্ত করেছি ইউভি রশ্মির উপস্থিতিতে, তৈরি করেছে মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত করে ইউভি রশ্মির উপস্থিতিতে করেছে মিথিলিন ক্লোরাইড তৈরি করেছে। এই মিথিলিন ক্লোরাইডের সাথে আবার ক্লোরিন যুক্ত করেছে ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরোফর্ম তৈরি করেছে, ট্রাইক্লোরোমিথেন। আর এই ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্মের সাথে ক্লোরিন যুক্ত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করেছে। কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হাইড্রোজেন বিহীন একটা জৈব যৌগ। আমরা শুরুতে বলছিলাম, মনে পড়ে? হাইড্রোজেন বিহীন কয়েকটা জৈব যৌগ আছে, তার মধ্যে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড একটা, ক্লোরোপিক্রিন একটা, এরকম অনেক কিছু যৌগ আমরা পাবো, আরো সামনে আসবে, বুঝতে পারবেন। তো বলেন, H নিউ দিলেও তো আলো দিলেন, সমস্যা নেই, শক্তি শোষণ করলো। হ্যাঁ, বাইরে থেকে আলো দিলেন, সমস্যা নেই, একই বিক্রিয়া হবে। আচ্ছা, আলোর উপস্থিতিতে একরকম হবে, অনুপস্থিতিতে একরকম হতে পারে।
দেখা যাচ্ছে না? না দেখতে পারলেও লিখতে পারবেন, তো জানা আছে না, সেটা লেখেন। হয়েছে হয়েছে। অ্যালকেনের হচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া লিখছি, তেমন কিছু আর নাই অ্যালকিন। এবার আমরা অ্যালকিনে যাব। অ্যালকিন প্রস্তুতি, হ্যাঁ, অ্যালকিন প্রস্তুতি নিয়ে কথা বলবো। লেখেন হচ্ছে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকিনের বিক্রিয়াগুলো ভালো করে লিখতে হবে। দেখেন অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি মানে অ্যালকিন কিভাবে তৈরি করা হবে, বেশ কয়েকটা প্রসেস আছে, 3-4টা বিক্রিয়া রয়েছে, পদ্ধতি রয়েছে, 3-4টা পর্ব অ্যাটলিস্ট। অ্যালকিন প্রস্তুতি 1 নাম্বার হচ্ছে অ্যালকাইন হতে। দেখেন অ্যালকাইন হতে, এখন ভাষার সাথে আমাদের বিক্রিয়াটা বেশি জরুরি, বুঝছেন? অ্যালকাইন হতে আমি হচ্ছে অ্যালকিন তৈরি করব। হ্যাঁ, অ্যালকাইন গ্রুপের যৌগ তো আমরা চিনি, স্পেসিফিক আমরা নির্দিষ্ট কোনো যৌগের সংকেত লিখতে চাচ্ছি না স্যার। নির্দিষ্ট সংকেত না লিখে আমরা হচ্ছে কাজ করব, সেটা হচ্ছে গ্রুপ আর বন্ড সি ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের যৌগ। স্পেসিফিক নাম বলা যাবে না, তবে যদি আর এর পরিবর্তে আমি চেঞ্জ করি H বা কিছু একটা লাগাই দিয়ে CH3 টাইপের, তাহলে নাম বলতে পারবো। নর্মালি বলবো এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের যৌগ। এই অ্যালকাইন গ্রুপের যৌগের সাথে আমি যোগ করব হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন দিয়ে আমরা হচ্ছে ধরেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করতে চাই, তাহলে পিডি অথবা প্লাটিনাম ব্যবহার করা লাগবে, তাই না? প্লাডিয়াম দিলাম, প্লাডিয়াম দিলে কি হবে, এই দ্বিবন্ধনটার মধ্যে 2টা পাই বন্ধন আছে, তাই না? পাই বন্ধনটা ভেঙে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। কিন্তু 2টা হাইড্রোজেন যদি যুক্ত হয়, বন্ধন যদি 2টা ভেঙে যায়, 4টা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে আমরা কিন্তু এটাকে কখনোই কি বলতে পারবো না, অ্যালকিন বলতে পারবো না, অ্যালকিন হয়ে যাবে। তার দরকার হচ্ছে কি করবো, অ্যালকিন তৈরি করবো। তাহলে এমন ভাবে বিক্রিয়া করতে হবে যাতে একটা বন্ধনই ভাঙে, বুঝছেন? 2টা বন্ধন ভাঙানো যাবে না। এই একটা বন্ধন ভাঙে জন্য আমরা এখানে হচ্ছে BaSO4 যোগ করেছি। নাম কি এটা? এই বেরিয়াম সালফেট যোগ করেছি। কিন্তু কেন জানেন? এই বেরিয়াম সালফেট যোগ করলে আসলে এইটা হচ্ছে বেরিয়াম সালফেট হচ্ছে এখানে প্রভাবক বিষ, প্লাডিয়াম প্রভাবক, আর বেরিয়াম সালফেট প্রভাবকের কার্যক্ষমতা কমাই দিচ্ছে। তার মানে আপনি চাইলেই এখানে 2টা বন্ধন ভাঙতে পারবেন না, একটা বন্ধন ভাঙবে। তাহলে এখানে কি হবে, আর হবে বন্ড CH হবে, ডাবল বন্ড CH2 হবে, তাই না? আর হবে CH হবে, ডাবল বন্ড কি হবে, CH2 হবে। তাহলে ইথাইন বা অ্যালকাইনের সাথে লেড এবং বেরিয়াম সালফেট যোগ করেছি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়েছে। এর সঙ্গে যখন হাইড্রোজেন যোগ করেছি, যোগ করে বন্ধন ভেঙে উৎপন্ন করেছে হচ্ছে অ্যালকেন গ্রুপের যৌগ, অ্যালকেন গ্রুপের যৌগ তৈরি হয়েছে। তাহলে এটা যদি প্রোপাইন হতো তাহলে এখানে প্রোপিন পাইতাম, এটা যদি বিউটাইন হতো তাহলে কি পাইতাম, বিউটিন। এটা যদি ইথাইন হতো তাহলে কি পাইতাম, ইথিন পাইতাম। বোঝা গেছে? তাহলে বেরিয়াম সালফেট কেন ব্যবহার করছি, প্রভাবক বিষ হিসাবে। প্রভাবক বিষের কাজ কি, বিক্রিয়ার গতিকে কি করবে, কমায় দিবে, স্লো করবে। তাহলে উৎপাদ আমার তৈরি হওয়ার জন্য কাজ করবে। ঠিক আছে, তো আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পেয়েছি। নাম্বার 2 নম্বর প্রস্তুতি দেখি হচ্ছে আমরা অ্যালকোহল হতে পাবো। অ্যালকোহল হতে, দেখেন অ্যালকোহল হতে, তাহলে অ্যালকোহল হতে আমরা হচ্ছে অ্যালকোহল হতে অ্যালকিন তৈরি করতে চাই। তাহলে অ্যালকোহল হতে অ্যালকিন তৈরি করতে চাই মানে কি, অ্যালকোহল গ্রুপের যে যৌগগুলো আছে সেই যৌগ থেকে আমি অ্যালকিন বানাতে চাই। তাহলে অ্যালকোহল গ্রুপের যে কোনো একটা যৌগ আগে লিখে রেখি, ভাষা লেখা লাগবে না। আমি কিন্তু বারবার বলছিলাম বিক্রিয়া একটা শীট বানানোর জন্য, করেছেন? কয়জন করেছেন? হাত তুলেন তো উঁচু করে, মাশাআল্লাহ। তাহলে 3 ভাগের 1 ভাগও এখনো হয়নি, 3 ভাগের 1 ভাগের অর্ধেক। তার মানে বাকিগুলো এখনো গায়ে লাগাননি। হয়তো ভাবছেন যে আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার সময় পাবো, করবেন। আচ্ছা, আসলে আমি সে আশায় থাকলাম। দয়া করে বিক্রিয়াগুলো এক পাশে লেখা শুরু করেন এবং দেখতে চাই শেষ পর্যন্ত কারা বিক্রিয়া লিখে আমার কাছে জমা দিতে পারে, বুঝলেন? সর্বশেষ দেখবো যে কয়জন লিখছে। আচ্ছা, এখন দেখেন আর CH2 বন্ড CH2 সাথে OH। কথা বললে কথা চাবায়েন না, কথা একটু শুনেন, হ্যাঁ, তাহলে লাভ হবে। স্যার এটা কোন গ্রুপের যৌগ রে বাবা? অ্যালকোহল। অ্যালকোহল গ্রুপের যৌগের সাথে থেকে আমি অ্যালকিন বানাবো। কি বানাবো? অ্যালকিন। অ্যালকিন বানাবো না, দ্বিবন্ধন বানাতে হবে। তাহলে দ্বিবন্ধন যখন নতুন একটা বন্ধন তৈরি করতে হবে, তার মাথায় রাখতে হবে যে এখানে একটা হচ্ছে আমার অপসরণ বিক্রিয়া হওয়া লাগবে। অপসরণ মানে হচ্ছে
পাশাপাশি দুই কার্বন থেকে দুটো একযোজী মূলক চলে যাবে, গিয়ে তাদের মাঝখানে একটা নতুন বন্ধন সৃষ্টি হবে। আমার যদি এখান থেকে OH যায় আর এখান থেকে একটা H যায়, তবে নতুন একটা বন্ধন তৈরি করা সম্ভব হবে। H আর OH তো এমনি যাবে না, কেউ না কেউ টান দিতে হবে, তাই না? তো আমরা এখানে প্রভাব দিব হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড গাঢ়টার সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক ধর্ম আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরোধক ধর্ম। নিরোধক বুঝি কি আমরা? নিরোধক মানে যারা অন্য কোনো যৌগ থেকে পানিকে শোষণ করে নিবে তাদেরকে আমরা বলি নিরোধক, ঠিক আছে? নিরোধক হওয়ার কারণে এখান থেকে OH যাবে, এখান থেকে কি যাবে? H। তাহলে H আর OH মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে H আর OH মিলে পানি তৈরি করবে, আর বন্ড CH ডাবল বন্ড কি হবে? CH2। তো আর বন্ড CH ডাবল বন্ড CH2 এর কোন গ্রুপের যৌগ? কোন গ্রুপের যৌগ? অ্যালকিন। এই বিক্রিয়া বোঝার স্বার্থে, আপনাদের বোঝানোর স্বার্থে আমি যে কাজটা করতে পারি সেটা হাইড্রোজেনটাকে নিচে নামাই দিলাম, হাইড্রোজেনকে নিচে নামাই দিলাম। এই স্যার হচ্ছে CH2 ছিল না, সালফিউরিক অ্যাসিড নিরোধক মানে হচ্ছে, তাই সে কি করবে? এই পানির অংশকে শোষণ করবে। তো পানির অংশকে যদি শোষণ করে তাহলে এই অংশটুকু বের করে নিয়ে আসবে। এই অংশটা যদি বার হয়ে যায় এখান থেকে, তাহলে কি আকারে বার হবে? পানি। তো এই দুইটা বন্ধন ভেঙে গেলে মাঝখানে নতুন বন্ধন সৃষ্টি হবে না? একযোজী পাশাপাশি দুই কার্বন থেকে একযোজী দুইটা মূলক যদি চলে যায় তাহলে অবশ্যই তাদের মাঝখানে নতুন একটা বন্ধন সৃষ্টি হবে, এবং সেই বন্ধনটা এখানে সৃষ্টি হয়েছে। যোগ হচ্ছে কি হবে? H2 পানি। আর এই পানিটা কে নেবে বলেন তো? সালফিউরিক অ্যাসিড শোষণ করবে। পানিটা কে শোষণ করবে? সালফিউরিক অ্যাসিডটা শোষণ করবে। তো আমরা ইথানল থেকে কি পাইছি? এই ইথানল থেকে কি পাইছি? ইথিন পাইছি। ইথানল থেকে কি পাইছি? ইথিন পাইছি। কোনো অসুবিধা আছে কি? তাহলে আমরা দেখেন ইথাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন পাইছি, আবার ইথানল থেকে কি পাইলাম? ইথিন পাইছি। কোনো সমস্যা আছে? আচ্ছা, 3 নাম্বার প্রস্তুতি আসে। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে। তাহলে অ্যালকাইল হ্যালাইড হতে শোনেন, আমি কিন্তু কোনো নির্দিষ্ট যৌগের জন্য লিখছি না, একটা গ্রুপের জন্য লিখছি। এখন যদি আমি বলতাম ইথানল থেকে ইথিন বানাতে পারতেন না? পারতে হতো, একই প্রসেস। আজকেই করাবো। আমি প্রোপানল থেকে প্রোপিন বানাতে বলবো, পারবেন না? পদ্ধতি এইটা, কারণ এই জন্য একই বিক্রিয়া যখন একবার লিখবো, এই বিক্রিয়া পরবর্তীতে যদি একটু এদিক সেদিক করে লিখতে হয় তাহলে এটুকু লেখা আপনাকে শিখতে হবে। অ্যালকোহল থেকে অ্যালকিন বানাইছেন মানে কি? সকল অ্যালকোহল থেকে আপনি অ্যালকিন বানাতে পারবেন, সেটা বিউটানল থেকে আসুক আর প্রোপানল থেকে আসুক। যদি না পারেন তাহলে বুঝে নেবেন আপনি মুখস্থ করতেছেন, পড়তেছেন না, বুঝতেছেন না। বোঝা গেছে? ভয়ঙ্কর ব্যাপার সেবার সব। দেন অ্যালকাইল হ্যালাইড হতে আমি অ্যালকিন বানাবো। অ্যালকাইল হ্যালাইডের সংকেত যদি বলি, আর লিখবো, CH2 লিখবো, বন্ড CH2, এখানে ধরেন X দিলাম। তাহলে X থেকে কি বোঝায় বলেন তো? হ্যালোজেন বোঝায়। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, X থেকে আমরা কি বুঝি? হ্যালোজেন। তো আমার যদি অ্যালকিন বানাতে বলে তাহলে অবশ্যই একটা দ্বিবন্ধন দেওয়া লাগবে। কি বন্ধন দিব? দ্বিবন্ধন। তাহলে এখান থেকে যদি X যায় তাহলে 5টা কার্বন থেকে যদি কি যাবে? H। এখান থেকে H আর এখান থেকে X দিলে মাঝখানে একটা নতুন বন্ধন তৈরি হবে না? হবে। তো আমরা এই X বাই H জানানোর জন্য আমরা যে প্রসেস অবলম্বন করতে পারি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। স্যার এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হবে হচ্ছে অ্যালকোহলীয়, ALC লিখবো, অ্যালকোহলীয়। কারণ জলীয় দিলে যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকোহলীয়, অ্যালকোহলীয়। জলীয় দিলে হয় প্রতিস্থাপন বিক্রিয়া, আর অ্যালকোহলীয় দিলে হয় অপসারণ বিক্রিয়া। মানে এইটা অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত অবস্থায় রয়েছে। এবার যখন বিক্রিয়া করবে তখন কি হবে জানেন? বিক্রিয়া করবার সময় জাস্ট এখান থেকে যে হাইড্রোজেন আছে, যদি বিক্রিয়া বোঝানোর স্বার্থে এই হাইড্রোজেনটাকে নিচে নামাই দেয়, কোনো সুবিধা আছে? হাইড্রোজেনকে নিচে নামাই দিলে কোনো সমস্যা আছে? ভেঙে চলে যাবে। তাহলে কি আকারে যাবে? সোডিয়াম হ্যালাইড হবে। আর এখানে H আর এখানে OH আছে, কি হবে? পানি। তাহলে দুটো যদি দুই উপাদান চলে যায় পাশাপাশি কার্বন থেকে, আর CH ডাবল বন্ড কি হবে? CH2। আর CH ডাবল বন্ড CH2 যদি হয়, যোগ তৈরি হবে কি? সোডিয়াম হ্যালাইড। যোগ তৈরি হবে H2 পানি। বুঝেন নাই? তাহলে অ্যালকিন তৈরি করছে, যোগ সোডিয়াম হ্যালাইড, যোগ কি তৈরি করছে? পানি। তাহলে অ্যালকিন গ্রুপের যৌগ হচ্ছে যোগ সোডিয়াম হ্যালাইড হচ্ছে, যোগ কি হবে? পানি হবে। কোথায় কি বুঝতে পেরেছেন? তাহলে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তৈরি করছে অ্যালকিন, যোগ সোডিয়াম হ্যালাইড, যোগ কি তৈরি করবে? কোথায় বোঝা গেছে? এই কোনো সমস্যা আছে বাবা?
তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পেয়ে গেছি, কোনো অসুবিধা নাই, ফাইন। আচ্ছা ফাইন, একবার আসি হচ্ছে এখন যদি আমি এখানে স্পেসিফিক আপনাকে ইথাইল ক্লোরাইড থেকে ইথিন বানাতে বলতাম, পারতেন না? অ্যালকাইল হ্যালাইড থেকে যদি পারি তাহলে ইথাইল ক্লোরাইড থেকে পারবো না? পারা যাবে কি না? এই অ্যালকাইল হ্যালাইড থেকে পারলে আমি অন্যটা থেকে পাবো, ওই গ্রুপের অন্য যৌগ থেকে পাবো। যেমন ধরেন যদি আমি সত্যি সত্যি আপনাকে ইথাইল ব্রোমাইড থেকে বানাতে বলতাম, ইথাইল ব্রোমাইড, তাহলে আপনি ইথাইল ব্রোমাইডের সংকেত লিখতেন না? ইথাইল ব্রোমাইডের সংকেত কেমন হতো? CH3 বন্ড CH2, এখানে কি হবে? ব্রোমিন। যৌগের নাম কি বলবো? ইথাইল ব্রোমাইড। নাম কি হবে? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডের সাথে আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব এবং AlC হবে, অ্যালকোহলীয়, ঠিক তো? যখন অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, এখান থেকে যাবে ব্রোমিন, এখান থেকে যাবে কি? H। তাহলে মাঝখান থেকে দ্বিবন্ধন হবে না? পাশাপাশি 2 কার্বন থেকে দুটো একযোজীমূলক অপসারণ হওয়ার পরে তাদের মাঝখানে নতুন বন্ধন সৃষ্টি হবে। আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি? CH2 ডাবল বন্ড CH2 যোগ সোডিয়াম যায় হ্যালোজেনকে ধরবে, সোডিয়াম ব্রোমাইড হবে, যোগ হচ্ছে H2 পানি হবে। এই তো এভাবে তৈরি করতে হবে, বুঝতে পারছেন? অ্যালকিন প্রস্তুতি কয়টা বললাম আমরা? 3টা। একটা হচ্ছে অ্যালকাইন হতে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে, একটা হচ্ছে অ্যালকোহল হতে। মনে থাকে যেন। আমি বারবার কেন বলছি বিক্রিয়কের এই পাশের অংশটুকু লেখার জন্য? আপনি এই বিক্রিয়ার জন্য এই অংশটুকু লিখতে বাদ দিয়ে বুঝতে পারবেন যে এটা অ্যালকোহল গ্রুপের যৌগ, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়েছি, সো এটা নির্বিধ পানি বের করে নিয়ে এই উৎপাদ তৈরি করবে। কারণ যখন আপনি দেখে দেখে লিখবেন, ধরুন এই পাশটা লিখতে লিখতে এ পাশে একবার খেয়াল করবেন, দেখবেন কি হয়েছে। এইটা যদি বারবার প্র্যাকটিস করেন এই বিক্রিয়াগুলো, বিশ্বাস করেন, এবং যদি হয় যে আমি সবগুলো বিক্রিয়া একবারে প্র্যাকটিস করবো কিনা, এটা নাও হতে পারে। আপনি নোট খাতা বানাইতেছেন, 10 দিন 15 দিন 1 মাস পার হয়ে গেছে, মনে হচ্ছে বিক্রিয়া তো 100-র মতো হয়ে গেছে, এই বিক্রিয়াগুলো আবারও প্র্যাকটিস করবো। হ্যাঁ, করতেই পারবেন, কিন্তু করা লাগবে। কারণ হচ্ছে আগামী এই মাসেরই আমরা তো সামনের দিন পরীক্ষা নিব বলছি, কিন্তু টাইপ 1, টাইপ 2, টাইপ 3 3টা অধ্যায়ের উপর 50 মার্কসের MCQ হবে। যা পড়াইছি আল্লাহর রাস্তায় তার মধ্য থেকেই দিছি, সুতরাং বাইরে হবে না, সবই পারবেন, পরীক্ষা দিবেন MCQ। আবার এই মাসের শেষের দিকে ওই 26-27 তারিখের দিকে গিয়ে আমাদের 2টা পরীক্ষা পর পর হবে, আগে শিডিউল বলে দিলাম। এবং যা পড়াবো বিক্রিয়া সহ প্রথম থেকে, মানে চ্যাপ্টার ফাইনাল হবে না, অর্ধেক ফাইনাল হবে। সেই মোটামুটি ধরেন অ্যালোফেটিক অ্যারোমেটিক যৌগগুলো পড়াবো। এই পড়াগুলো পড়ার পরে টপিকগুলো হবে টাইপ 4, টাইপ 5, টাইপ 6 পর্যন্ত হতে পারে। এই টাইপ 6 পর্যন্ত আমরা একটা পরীক্ষা রাখবো। ধরেন 12টা টাইপ যদি আমার হয়, এখানে অর্ধেক পর্যন্ত 6টা টাইপ। এই 6টা টাইপের উপর একদিন 50টা MCQ নিব, ঠিক ওই একদিন পরের দিনে আবার CQ নেওয়া হবে। তাতে কি হবে? আপনার পড়াগুলো কেমন হচ্ছে এটা আমরা জাস্টিফাই করতে পারবো। পরীক্ষা দিবেন অবশ্যই পড়ে আসে, আর যারা দিবেন না তারা নিজের সমস্যা নিজে তৈরি করবেন, আমার কিছু করার নেই। যেমন টাইপ 1, 2, 3 তিনটা যদি এই 2-3 দিন পড়েন, পড়ে যদি রবিবারে পরীক্ষা আপনি সঠিকভাবে দেন, রবিবারে পরীক্ষা আছে আপনাদের, তাহলে দেখবেন ওইগুলো যেগুলো ছোট ছোট ল্যাকিং ছিল ওগুলো সত্যি দূর হয়ে যাবে। কারণ পরীক্ষার দর্জনটা একটু প্রিপারেশন নিয়ে আসবেন আপনি। টুকটাক সমস্যা বের হবে, ক্লাস চলতেছে, মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি কেউ পরীক্ষা না দেয়, সে নির্ঘাত পড়বে না, এই কয়দিন পড়বে না জন্যই পরীক্ষা দিবে না। আর পরীক্ষা না দিলে আপনার গ্যাপে কিন্তু রয়ে গেলেন। আরো 3টা টাইপ যোগ হবে, সেই 3টা টাইপ কম্বাইন করে যদি আমি 6টা টাইপের একসাথে পরীক্ষা নেই, আমার বিশ্বাস অর্গানিকে অর্ধেক আপনার পার্ট হয়ে যাবে। এ মাসে যদি অর্ধেক পার্ট শেষ করতে পারি, অক্টোবর মাস নভেম্বরের 15 দিনের মধ্যে আমরা বাকি অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে পারবো। এবং খুব ভালো করে এই যে পরীক্ষাগুলো দিচ্ছেন, আমি বারবার অনুরোধ করছি, বিনয় করছি, আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি, পরীক্ষা যারা দিচ্ছেন তাতে কোনো না কোনো ভাবে উপকার হচ্ছে। এই ফলাফলটা এখন বুঝবেন না, পরীক্ষা দিয়ে উপকার হচ্ছে কি না এটা বুঝবেন ফাইনালি যখন বোর্ড পরীক্ষা দিবেন এবং অ্যাডমিশন দিবেন। দেখবেন অন্য সাবজেক্টের তুলনায় আপনার কেমিস্ট্রি পরীক্ষা ভালো হবে যারা রেগুলার পরীক্ষা দিচ্ছেন। অন্য সাবজেক্টে যদি পরীক্ষা দেন দেখবেন ওই সাবজেক্টটা আপনার ভালো হবে। নাহলে কি হবে জানেন? কনফিউশন থাকবে, অঙ্ক দেখতেছেন পারবেন, রিয়াকশন দেখতেছেন পারবেন, কিন্তু করতে নিয়ে দেখবেন ভুল হচ্ছে। আর বারবার পরীক্ষা দিলে ওই পড়াগুলো বারবার পড়া হচ্ছে এবং দেখবেন পরীক্ষাও 2-1 বার লিখছেন, ওই জিনিসগুলো ভুল হবে না। স্যার একটু সিনসিয়ারলি নেন। আচ্ছা, এবার 4 নম্বর প্রস্তুতি আসে। 4 নম্বর হচ্ছে সন্নিহিত ডাইহ্যালাইড হতে, সন্নিহিত ডাই হ্যালাইড হতে। সন্নিহিত ইংরেজি নাম হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, এরকম লিখতে পারি আমরা ভিসিনাল, ভিসিনাল। আচ্ছা, দুটো আছে, একটা
ভিসিনাল, একটা হচ্ছে জেমিনাল। ভিসিনালটা আপাতত জানি, ভিসিনাল ভ আছে, মানে ভিন্ন ভিন্ন কার্বনে যদি হ্যালোজেন থাকে, দুটো হ্যালোজেনই থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন কার্বনে থাকবে। যখন ভিন্ন ভিন্ন কার্বনে দুটি হ্যালোজেন থাকবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, বা বাংলা শব্দ হচ্ছে সন্নিহিত ডাইহ্যালাইড। এই সন্নিহিত ডাইহ্যালাইডকে জিঙ্কের উপস্থিতিতে যদি তাপ দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। আর CH বন্ড CH2, স্যার এখানে X আছে, এখানে X আছে, দুটো হ্যালোজেন আছে না? তো এবার যদি আমি এখানে জিঙ্কের উপস্থিতিতে তাপ দিই, তাপ দিলে যেটা হবে জাস্ট এই অংশটুকু এখান থেকে বার হয়ে যাবে। কেন বার হবে? কারণ এই দুটি হ্যালোজেন জিঙ্কের সাথে যুক্ত হয়ে ফাইন করে আলাদা একটা সংখ্যা তৈরি করবে, বুঝলেন? জিঙ্ক ক্লোরাইড হবে। এই দুটো বন্ধন এই ভেঙে গেলে মাঝখানে নতুন একটা বন্ধন তৈরি হবে। এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আর বন্ড সি ডাবল বন্ড CH2 যোগ হচ্ছে ZnX2 জিঙ্ক হাইট। দেখেন এখানে আর CH হবে, এখানে H দিই নাই। আচ্ছা টাকা নাই বেশি দিলাম, সমস্যা নেই, টাকা দরকার আছে। আমি লিখতে ভুল করেছি, H দিই নাই, মিসিং করছি, একটা বন্ধন দিয়ে নিচে দিলাম, সমস্যা নাই। দেখা যাচ্ছে না? এই যে আর CH বন্ড হচ্ছে C+H তৈরি করেছে, তো এটা হচ্ছে সন্নিহিত ডাইহ্যালাইড। এই সন্নিহিত ডাইহ্যালাইড বা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে জিঙ্কের উপস্থিতিতে আমরা তাপ দিয়েছি, শুষ্ক পাতন বলি, শুষ্কভাবে তাপ দিয়েছি। এখানে এখনো শুষ্ক জিঙ্ক চূর্ণ হবে, তাপ তো দিতে হবে, জিঙ্কটা শুষ্ক হওয়া লাগবে। পানি হলে আবার পানির সাথে বিক্রিয়া করতে পারে, বোঝেন নাই? শুষ্ক জিঙ্কের সাথে যখন বিক্রিয়া করাবো তখন জিঙ্কটা এখানকার হ্যালোজেনকে নিয়ে জিঙ্ক হ্যালাইড তৈরি করবে। না দেখলে লিখলেন কেমনে? ও আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সন্নিহিত ডাইহ্যালাইড থেকে কিন্তু অ্যালকিন তৈরি করতে পারি। কয়টা পদ্ধতি হলো? চারটে। একটা অ্যালকাইন হতে, একটা অ্যালকোহল হতে, একটা অ্যালকাইল হ্যালাইড হতে, একটা হচ্ছে ডাইহ্যালাইড হতে। কিন্তু সকল ডাইহ্যালাইড নয়, সন্নিহিত বা ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল মানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে যখন পাশাপাশি দুইটা ভিন্ন কার্বনে যখন হ্যালোজেন থাকবে তখন সেটাকে ভিসিনাল ডাইহ্যালাইড বলি। আর যদি একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে তখন সেটা জেমিনাল ডাইহ্যালাইড বলা হয় থাকে। বোঝা গেছে? জেমিনাল হচ্ছে ভিসিনাল, এই শব্দটা ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, অ্যালকাইনের প্রস্তুতি শেষ, এখন অ্যালকিনের প্রস্তুতি শেষ। এখন অ্যালকিনের আমরা বিক্রিয়া শিখবো। তো অ্যালকিনের যে বিক্রিয়াগুলো দিয়ে থাকে সেটা কি বিক্রিয়া হবে সেটা একটা বিষয়। অ্যালকিনের সংযোজন বিক্রিয়া হয় কিভাবে সেটা একটা হয়। অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। তো আমরা একটা কাজ করি, লেখেন হচ্ছে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। আচ্ছা, অ্যালকিনকে কি বলা হয় জানেন কি? অলিফিনস। অ্যালকিনকে বলা হয় প্যারাফিন আর অ্যালকিনকে বলা হয় অলিফিনস। অলিফিনস শব্দের অর্থ হচ্ছে তেল উৎপাদনকারী। এই অ্যালকিন গ্রুপের ক্ষুদ্র সদস্য বিশিষ্ট যে যৌগগুলো রয়েছে না, এর হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত জাতীয় যৌগ তৈরি করে, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে অলিফিনস বলা হচ্ছে। যাই হোক, তাহলে অ্যালকিনের আমরা কি বলছি? সংযোজন বিক্রিয়া ক্রিয়া কৌশল। তো সংযোজন বিক্রিয়া ক্রিয়া কৌশল আমি ভাষা না লিখলেও চলবে, শুধু মেকানিজমটা দেখেন। শীট আছে না আপনাদেরকে? শীট দিছে না? শীটের মধ্যে ভাষা লেখা আছে। ভাষা লিখতে গেলে সময় লাগবে, আর আমরা সেই সময়টা না ব্যয় করে আমরা বোঝানোর চেষ্টা করছি অ্যালকিন কিভাবে সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না বাবা? দ্বিবন্ধন আছে, কার্বনের দুটো হাত ফাঁকা, ওই তো। আচ্ছা বলেন তো স্যার, দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা আছে, একটা কি আছে? পাই বন্ধন। আমরা জানি অপেক্ষাকৃত কি দুর্বল, সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধনটা কি দুর্বল। ধরেন এই পাশে একটা বিকারক আছে, বিকারক আমি EX বলছি, EX একটা এলিমেন্ট, H হতে পারে, অন্য কিছু হতে পারে, একটা বিকারক মানে বিক্রিয়া করবে। বিকারক মানে যারা বিক্রিয়া করবে, এই বিকারক রয়েছে। EX একটা উপাদান, ভালো কথা, কিন্তু পাই বন্ধনের উপস্থিতির কারণে এখানে যে দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা কি বলছি আমরা পাই। পাই বন্ধন আছে, দুর্বল, সহজে ভাঙবে, এটা এরা জানে, আগে থেকে জানে যে পাই বন্ধন আছে। এই পাই বন্ধনের উপস্থিতির কারণে এই বন্ধনগুলোর মধ্যে এর মধ্যে দুটো অংশ ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে একটা হবে পজিটিভ, একটা হবে কি নেগেটিভ। কেন ভাঙবে বুঝতে পারছেন কি? মানে ওরা ভালো করে জানে পাই বন্ধন দুর্বল, সহজে ভাঙবে। এই পাই বন্ধনের উপস্থিতির কারণে নিজেদের মধ্যকার বন্ধনটা তারা ভেঙে ফেলে, কারণ তারা ওখানে যুক্ত হবে, তাই নিজেদের বন্ধনটা আগে ভাঙতে হবে। এদের মধ্যে যদি বিচ্ছিন্ন, এরা যদি বিচ্ছিন্ন না হয় এখানে যুক্ত হবে কেমনে, তাই না? কিন্তু পাই বন্ধন আছে জন্যই, বন্ধন দুর্বল জন্যই এরা জানে পাই বন্ধন ভাঙবে। এই পাই বন্ধন এর প্রভাবের কারণে বিকারক অণু ভেঙে একটা পজিটিভ হবে, একটা কি হবে নেগেটিভ হবে। বোঝা গেছে? এবার প্রশ্ন হচ্ছে বিকারক অণুর যে পজিটিভ অংশ হবে
এই পজিটিভ অংশ কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে যুক্ত হবে সে কার্বনটা নেগেটিভ হবে, আর যে কার্বনে যুক্ত হবে না সে কার্বনটা কি হবে? পজিটিভ হবে। দেখেন কেমন হচ্ছে, কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, ঠিক কি না? আমি দ্বিবন্ধন ছিল, আমি একটা বন্ধন এখান থেকে বিনিশ করে দিব। বিনিশ না করলে তার বন্ধন ভাঙবে না, ভাঙবে? কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, স্যার দ্বিবন্ধনের একটা অংশ নেগেটিভ আর একটা অংশ কি পজিটিভ, এটা নেগেটিভ। এখন বলা হচ্ছে যে বিকারক অণু ধনাত্মক প্রান্ত, কি প্রান্ত? যে কার্বনে যুক্ত হবে সেটাই নেগেটিভ হবে। নেগেটিভ পজিটিভ আগে না দেখালেও পারতাম, তাহলে এখানে যদি ধনাত্মক প্রান্ত যুক্ত হয় তাহলে এখানে কার্বন নেগেটিভ, নেগেটিভ আর পজিটিভ মিলে কি থাকবে চার্জ? পজিটিভ আর নেগেটিভ মিলে চার্জটা কি হবে? প্রশমিত হবে। তাহলে পজিটিভ নেগেটিভ মিলে চার্জ কি হবে বাবা? প্রশমিত হবে। এখানকার নেগেটিভ চার্জ হাইড্রোজেন পজিটিভ চার্জের সাথে যুক্ত হয়ে চার্জটা প্রশমিত হয়ে গেছে, ওটা কি বুঝতে পেরেছি? আর অপর কার্বনটা কিসে পরিণত হয়েছে? ধনাত্মক। তাহলে আবার একটু বলি, বুঝে নিয়েন যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা কি আছে? পাই। পাই বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল। এই পাই বন্ধনের কারণে তার সাথে থাকা যুক্ত যে বিকারকটা থাকবে সে বিকারক অণুর মধ্যকার বন্ধনটা তারা ভেঙে পজিটিভ নেগেটিভ আয়নে পরিণত হয়। এখন পজিটিভ নেগেটিভ আয়নে পরিণত হয়ে এই পজিটিভ আয়নটা দ্বিবন্ধনে যে কার্বনে যুক্ত হবে সে কার্বনটা নেগেটিভ হবে, আর অপর কার্বনটা কি হবে? পজিটিভ হবে। এই পজিটিভের সাথে দেখেন আমি এদিকে যদি একটু যাই, এই পজিটিভের সাথে বিকারক অণুর নেগেটিভ যে প্রান্ত, বিকারক অণুর নেগেটিভ প্রান্ত এবার যুক্ত হবে। যুক্ত হয় কার্বনের দুই পাশে দুটো হাত ফাঁকা ছিল থাকবে, এখানে ছিল, এখানে এই ছিল, আর এখানে তখন কি যুক্ত হবে? এক্স। ওই যে প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত হয় একটা বন্ধন তৈরি করলো, এক্স তৈরি করেছে। এটা কি তার সংযোজন বিক্রিয়া হয় নাই? সংযোজন মানে যুক্ত হওয়া, সংযোজন মানে কি? যুক্ত হওয়া। তাহলে অ্যালকিন গ্রুপের যৌগের সাথে আমি হচ্ছে একটা বিকারক যুক্ত করছি, করে দুই পাশে দুটো উপাদান যুক্ত হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা বুঝালাম এখানে। ও ই দেখছি, তাহলে এইচ দিলাম কোন দুঃখে, তাই না? সরি, ইতে আমরা হচ্ছে ইলেকট্রোফাইল এরকম কিছু একটা বোঝাচ্ছি, এখানে ই দিবেন, তাহলে সমস্যা নেই, এখানে ই দেন, কোনো অসুবিধা নাই, বুঝছেন না? আর আমি যদি এখানে ই না দিয়ে এইচ এক্স দিতাম কোনো সমস্যা ছিল? তাহলে এক্স লিখতাম। এই আমি ভাবছি এইচ লিখছি, খেয়ারা ফেলছি, যাই হোক। তাহলে বোঝা গেছে সবাই, বুঝছেন? এটা হচ্ছে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার কৌশল। তা আমি ভাষাটাকে আবার রিপিট করছি, বইয়ের মধ্যে শীটের মধ্যে সব জায়গায় আছে, খালি মেকানিজমটা বুঝবেন, এবং যদি বুঝতে পারেন ভাষা বই না দেখলেও না লিখতে পারবেন। তাহলে আমি আবারও বলছি যে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মেকানিজম কৌশল, যে কিভাবে সংযোজন, সংযোজন তো বোঝেন, একটা বন্ধন ভেঙে গিয়ে দু কার্বনের সাথে দুপাশে দুটো উপাদান যুক্ত হবে, আর এই টাইপের বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলছি। মেকানিজমটা কেমন? যে অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধনে একটা হচ্ছে কি বলেন তো? সিগমা, একটা হচ্ছে পাই। পাই বন্ধনটা অপেক্ষাকৃত হচ্ছে দুর্বল, সহজে ভাঙিয়ে যেতে পারে। এই পাই বন্ধনের উপস্থিতির কারণে বিকারক অণু, পাই বন্ধনের উপস্থিতির কারণে বিকারক অণুর মানে বিকারক অণু ভেঙে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো আয়নে পরিণত হয়। এবার বিকারক অণু ধনাত্মক কার্বন মানে ধনাত্মক প্রান্ত দ্বিবন্ধনে যে কার্বনের সাথে যুক্ত হবে সেইটা হবে নেগেটিভ কার্বন, অপরটা হবে কি? পজিটিভ। এই পজিটিভের সাথে বিকারক অণু ঋণাত্মক অংশ যুক্ত হয়, জুত বা হচ্ছে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে, বা জুত বা সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। জুত বিক্রিয়া মানে সংযোজন হচ্ছে, জুত বানানটা এরকম হতে পারে, জুত বা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া হচ্ছে এই যে দুই পাশে উপাদান যুক্ত হচ্ছে জন্যই জুত বা হচ্ছে কি হবে? সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। কথা কি বুঝতে পারছি? কোনো সমস্যা আছে কি? জুত বা হচ্ছে সংযোজন বিক্রিয়া থাকে, এবং জুত বা সংযোজন বিক্রিয়া কেমন হয় সেটা আমরা অটোমেটিক্যালি এখানে লিখে ফেলছি। কথা শেষ? আর কোনো কথা আছে? কোনো সমস্যা আছে? এটা মানে ডেল্টা এস এর মানের উপর ডিপেন্ড, অথবা তড়িৎ ঋণাত্মকতার মানের উপর ডিপেন্ড করবে। এক্স আমরা হ্যালোজেন টাইপের কিছু বোঝাই, ইটা হচ্ছে পজিটিভ মানে হাইড্রোজেন বা মিথাইল মূলক অথবা হচ্ছে অ্যামিনো মূলক, এরকম কিছু একটা বোঝানো হয়ে থাকে, তাই না? আচ্ছা, অসুবিধা নেই, টেনশন নট, বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা লিখি হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। লেখেন অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, অসম্পৃক্ততার পরীক্ষা মানে হচ্ছে একটা যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আমরা জানি না, সেই জানা জিনিসটা জানবার চেষ্টা করব। সম্পৃক্ত হচ্ছে একক বন্ধন, অসম্পৃক্ত হলে দ্বিবন্ধন এবং কি ত্রিবন্ধন। একটা যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে জানি না,
বাট সেটাই আমরা জানবো এই পরীক্ষার মাধ্যমে। তাহলে অসম্পৃক্ত পরীক্ষা দুটা আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, নাম কি বলছি, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আরেকটা হচ্ছে বিআর পরীক্ষা। আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা লিখি। ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি সেটা লেখার আগে ব্রোমিন দ্রবণটা কি সেটা তো লিখতে হবে নাকি? তাহলে লেখেন হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা লিখে ব্রোমিন দ্রবণটা কি সেটা লিখব, CCl4 বা হচ্ছে H2O পানিতে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড বা পানিতে দ্রবীভূত ব্রোমিনকে, কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে পানিতে দ্রবীভূত ব্রোমিনকে ব্রোমিন দ্রবণ বলে। হ্যাঁ, তাহলে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা পানিতে দ্রবীভূত ব্রোমিনকে কি বলা হবে, ব্রোমিন দ্রবণ। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে পানিতে দ্রবীভূত ব্রোমিনকে কি বলা হবে, ব্রোমিন দ্রবণ। দেখছেন? তাহলে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে পানিতে দ্রবীভূত ব্রোমিনকে কি বলা হবে, ব্রোমিন দ্রবণ। এখন লেখেন হচ্ছে এই ব্রোমিন দ্রবণের বর্ণ লাল, এই ব্রোমিন দ্রবণের বর্ণ হচ্ছে লাল। কার্বন টেট্রাক্লোরাইড বা পানিতে দ্রবীভূত ব্রোমিনকে বলা হচ্ছে ব্রোমিন দ্রবণ। এই ব্রোমিন দ্রবণের বর্ণ হচ্ছে কেমন হবে, লাল। এখন লেখেন হচ্ছে এই লাল বর্ণের ব্রোমিনকে অ্যালকিনের সাথে বিক্রিয়া করালে, এই লাল বর্ণের ব্রোমিনকে অ্যালকিনের সাথে বিক্রিয়া করালে লাল বর্ণ বর্ণহীন হয়ে যায়। এটা কিন্তু 99 ইম্পর্টেন্ট ছিল, এখনো কিন্তু আসবে বা আসে। এই লাল বর্ণের ব্রোমিনকে অ্যালকিনের সাথে বিক্রিয়া করালে লাল বর্ণ কি হয়, বর্ণহীন হয়ে যায়। কিন্তু অ্যালকেনের সাথে বিক্রিয়া করালে কোনো বর্ণ পরিবর্তন হয় না, কিন্তু অ্যালকেনের সাথে বিক্রিয়া করালে কোনো বর্ণ পরিবর্তন হয় না। অ্যালকেনের সাথে বিক্রিয়া করালে কোনো বর্ণ পরিবর্তন হয় না। ঠিক আছে, অ্যালকেনের সাথে বিক্রিয়া করলে কোনো বর্ণ পরিবর্তন হয় না। অ্যালকেনের সাথে বিক্রিয়া করলে কোনো বর্ণ পরিবর্তন হয় না। এখন এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে, এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে অসম্পৃক্ত যৌগ শনাক্ত করা যায়। এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে অসম্পৃক্ত যৌগ শনাক্ত করা যায়। দুই বিক্রিয়ার পার্থক্য থেকে আমরা অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণ করতে পারবো, কেমন হবে একটু দেখে নিব। হ্যাঁ, দুই বিক্রিয়ার পার্থক্য থেকে মানে হচ্ছে যদি অ্যালকিন গ্রুপের যৌগ হয়, আমি স্পেসিফিক কোনো যৌগ লিখছি না, অ্যালকিন গ্রুপের একটা যৌগ লিখছি, নির্দিষ্ট কোনো সংকেতের নাম, যৌগের নাম নয়, অ্যালকিন গ্রুপের যৌগ, তাই না? এই অ্যালকিন গ্রুপের যৌগের সাথে আমি ব্রোমিন যোগ করব। তাহলে ব্রোমিনটা হচ্ছে CCl বা হচ্ছে পানি, H2 পানিতে দ্রবীভূত বা ক্লোরাইডে দ্রবীভূত। এই বর্ণ কেমন ছিল আমার, লাল বর্ণ। ঠিক আছে, অ্যালকিন গ্রুপের যৌগের সাথে লাল বর্ণের ব্রোমিন যোগ করব, ব্রোমিনটার লাল বর্ণটা কি হবে, বর্ণহীন হয়ে যাবে। তাহলে কেমন হবে, আর তৈরি করবে, বন্ড CH2 হবে। আর এখানে যুক্ত হবে ব্রোমিন, এখানে যুক্ত হবে কি হবে, ব্রোমিন। তাহলে 1,2 ডাইব্রোমো অ্যালকেন হবে। নাম কি হবে, 1,2 ডাইব্রোমো অ্যালকেন। এবং এটা একটা বর্ণহীন যৌগ তৈরি করেছে। 1,2 ডাইব্রোমো অ্যালকেন নামও জানতে হবে, সংকেত সঠিকভাবে লিখতে হবে। এখন যদি আমরা হচ্ছে এটা অ্যালকেন গ্রুপের যৌগের সাথে দেই, যেমন RCH2 বন্ধন CH3, এটা কোন গ্রুপের যৌগ, অ্যালকেন। এই অ্যালকেন গ্রুপের যৌগের সাথে আমি ব্রোমিন যোগ করলাম, যোগ করেছি CCl4 দিয়েছি বা হচ্ছে পানি দিয়েছি, বলা হচ্ছে নো রিয়াকশন। নো রিয়াকশন মানে কোনো বর্ণ বিক্রিয়া করে নাই, কোনো বর্ণ পরিবর্তন হয় নাই। বর্ণ কেন বলছি, লাল বর্ণ। কথা কি বুঝতে পেরেছেন? লাল বর্ণটা কি হয়েছে, লালই রয়ে গেছে। তাহলে CCl4 বা পানিতে দ্রবীভূত যে ব্রোমিন আছে, ব্রোমিনের লাল বর্ণটা কেমন আছে, লালই রয়ে গেছে। এই অ্যালকেন গ্রুপের যৌগের সাথে যদি আমরা লাল বর্ণের ব্রোমিন যোগ করি, তাহলে বিক্রিয়া সংঘটিত হবে না, ব্রোমিনের লাল বর্ণটা কেমন হবে, লালই থেকে যাবে। কথা কি বুঝতে পারছেন? লাল বর্ণটা যখন লালই রয়ে যাবে, তখন আমরা বুঝে নেব এটা কি গ্রুপ, কোন গ্রুপের যৌগ ছিল, অ্যালকেন, মানে অসম্পৃক্ত নয়, সম্পৃক্ত। আর লাল বর্ণ যদি বর্ণহীন হয়ে যায়, তাহলে বুঝে নেব এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ ছিল। এই অসম্পৃক্ত মানে ইথিনও হতে পারে, অ্যালকিনও হতে পারে,
অ্যালকাইনও হতে পারে। অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে আবার পার্থক্য সূচক পরীক্ষা আছে, সেটা পরের হিসাব। আমরা অ্যাটলিস্ট অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণ করতে পারবো। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে নেক্সট পরীক্ষায় আমরা যাব। ব্রোমিন দ্রবণ পরীক্ষার পরে 2 নম্বর পরীক্ষা হচ্ছে বিআর পরীক্ষা। বিআর পরীক্ষা বলে অথবা হচ্ছে জারণ বিক্রিয়া। এই অ্যালকিনের হচ্ছে জারণ বিক্রিয়া। হ্যাঁ, জারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে, জারণ বিক্রিয়া অথবা হচ্ছে বিআর পরীক্ষা। তাহলে বিআর পরীক্ষা অথবা হচ্ছে জারণ বিক্রিয়া কেমন হবে? এখন জারণ বিক্রিয়া বা হচ্ছে বিআর পরীক্ষা লেখেন হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ভাষা লেখেন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বর্ণ হচ্ছে গোলাপি। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কেমন বলছি আমরা? গোলাপি। আচ্ছা, এখন লেখেন হচ্ছে এই অ্যালকিনের মধ্যে এই গোলাপি বর্ণের দ্রবণ যোগ করলে, অ্যালকিনের সাথে লেখেন অ্যালকিনের সাথে এই গোলাপি বর্ণের দ্রবণ, এই গোলাপি বর্ণ মানে এই দ্রবণ, এই গোলাপি বর্ণের দ্রবণ তৈরি করলে গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যায়। এই গোলাপি বর্ণের দ্রবণ তৈরি করলে গোলাপি বর্ণ কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। তাহলে এই গোলাপি বর্ণের দ্রবণ তৈরি করলে, গোলাপি বর্ণের দ্রবণ তৈরি করলে গোলাপি বর্ণটা কি হবে? বর্ণহীন হবে। তাহলে গোলাপি বর্ণটা বর্ণহীন হবে। ঠিক আছে, তাহলে অ্যালকিনের সাথে আমরা যদি এটা যোগ করি তাহলে গোলাপি বর্ণ থাকবে না, গোলাপি বর্ণ কি হবে? বর্ণহীন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। তাহলে গোলাপি বর্ণ যদি বর্ণহীন হয়ে যায়, ভালো করে বুঝে নিবেন, গোলাপি বর্ণ যদি বর্ণহীন হয়ে যায় তাহলে আমরা অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণ করতে পারবো না। কিন্তু লেখেন কিন্তু অ্যালকেনের সাথে কোনো বর্ণ পরিবর্তন হয় না। কিন্তু অ্যালকেনের সাথে কোনো বর্ণ পরিবর্তন হয় না। অ্যালকেনের সাথে কিন্তু বর্ণ পরিবর্তন হয় না। অ্যালকেনের সাথে কোনো বর্ণ পরিবর্তন হয় না। এখন লেখেন এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে, এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে অ্যালকেন ও হচ্ছে মানে অসম্পৃক্ত, দুই বিক্রিয়ার পার্থক্য থেকে অসম্পৃক্ত যৌগ শনাক্ত করা যায়। তাহলে এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে অসম্পৃক্ত যৌগ শনাক্ত করা যায়। তাহলে এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে অসম্পৃক্ত যৌগ শনাক্ত করা যায়। বুঝছেন? তাহলে এই দুই বিক্রিয়ার পার্থক্য থেকে অসম্পৃক্ত যৌগ কি করা যাবে? শনাক্ত করা যাবে। অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণের জন্য আমরা কিভাবে কাজ করব দেখেন। এখানেও তাই আর CH ডাবল বন্ড CH2, স্যার এটা কোন গ্রুপের যৌগ? অ্যালকিন। এই অ্যালকিন গ্রুপের যৌগের সাথে আমি যোগ করব হচ্ছে H2 পানি, যোগ হচ্ছে জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন আর পানি মানে যুক্ত হবে আর কি। এখন দেখেন এখানে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 KOH, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমি যোগ করব না তখন এই যে মাঝখানে দ্বিবন্ধন আছে স্যার, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে তৈরি হবে হচ্ছে আর CH বন্ড CH2, এটা হচ্ছে OH তৈরি করবে, এটা OH তৈরি করবে। এটাকে আমরা অ্যালকিল গ্লাইকল বলতে পারি, কি বলবো? গ্লাইকল। অথবা হচ্ছে অ্যালকেন ডাইঅল, অ্যালকেন ডাইঅল, ঠিক আছে, অথবা গ্লাইকল। এখন ইথিন হলে ইথিলিন গ্লাইকল, প্রোপিন হলে প্রোপিলিন গ্লাইকল, বিউটিন হলে বিউটিলিন গ্লাইকল হবে, এরকম হবে। এই পানি আর জায়মান অক্সিজেন না, এরা পরস্পর কি করছে? বিক্রিয়া করে যুক্ত হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করছে। হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে কি হবে? OH দুটো হবে না? হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে OH কি হবে? দুটো হবে, একটা OH প্লাস একটা OH মাইনাস। ওই জন্য ওই কার্বনের তো একটা প্লাস একটা কি হবে? মাইনাস। স্বাভাবিকভাবে একটা OH প্লাস একটা OH কি মাইনাস যুক্ত হয়ে ওরকম গ্লাইকল তৈরি করেছে। এখন যদি এটাকে আমরা অ্যালকেন গ্রুপের যৌগ ভাবতাম, RH2 বন্ড হচ্ছে CH3 দিয়েছি, এখানে পানি যোগ জায়মান অক্সিজেন দেওয়া হয়েছে, আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করব KMnO4 KOH, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করছি, বলা হচ্ছে নো রিয়াকশন। এই গ্লাইকল কিন্তু এটা বর্ণহীন যৌগ, বর্ণহীন, নো রিয়াকশন। এই নো রিয়াকশন মানে কোনো বর্ণ পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, গ্লাইকল তৈরি করেছে, এটা বর্ণহীন যৌগ, বলছে নো রিয়াকশন। তাই অ্যালকেনের সাথে পানি যোগ করে জায়মান অক্সিজেন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়েছে, বলেছে নো রিয়াকশন, কোনো বিক্রিয়া সংঘটিত হচ্ছে না বা হয় না। এই কোনো বিক্রিয়া সংঘটিত হচ্ছে না বা হয় না জন্যই
আমরা অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণ করতে পারবো। এখন প্রশ্ন একটা থাকবে আপনাদের, যদিও যার মধ্যে প্রশ্ন থাকার কথা না, তারপর আমি বলে রাখি প্রশ্নটা হচ্ছে পানি আর জায়মান অক্সিজেন কোথায় পেলাম, তাই না? পানি আর জায়মান অক্সিজেন কোথাও থেকে পাইনি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে। পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করেছে H2 পানি, তৈরি করেছে জায়মান অক্সিজেন, বুঝছেন? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করছে কি পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট যোগ পানি যোগ জায়মান অক্সিজেন, ওই পানি আর জায়মান অক্সিজেন মূলত বিক্রিয়া করেছে। আর এই দুটো মিলে বর্ণ কেমন ছিল? গোলাপি। তো গোলাপি বর্ণ আসলে এখানে গোলাপি বর্ণই তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? এভাবে আমরা অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণ করতে পারবো। বিক্রিয়া প্রচুর লিখতে হবে, যত বেশি লিখবেন